আজকে আপনাদের হচ্ছে আন্তর্জাতিকের সেকেন্ড জিকে বুকটা, আর ওভারঅল দ্যাট হচ্ছে লেকচার 5। যদিও আমরা আমাদের সিরিয়ালে লেকচার 6 হওয়ার কথা। আমরা প্রথম একটা ক্লাস বেসিক ক্লাস ছিল আমাদের, সেই হিসেবে এটা 6 নম্বর ক্লাস বলা যায়। আচ্ছা, মূলত এখানে দেখেন টপিকগুলো একটু সবাই। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যেখান থেকে প্রশ্ন আসে, সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্থা হচ্ছে জাতিসংঘ এবং তার অধীনস্থ যে অর্গানগুলো আছে। আপনারা জানেন নিশ্চয়ই, জাতিসংঘের অধীনে আরো বেশ কিছু অর্গান আছে, যেমন ইউনিসেফ কিংবা ইউনেস্কো। এই ধরনের যে সংস্থাগুলো আছে এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। আর এরকম টোটাল সংস্থাগুলোর বাইরে, মানে জাতিসংঘের বাইরে আরো বেশ কিছু ইম্পর্টেন্ট অর্গানাইজেশন আছে যেগুলো আমরা আজকে এখানে আলোচনায় পাবো। তো প্রথমেই আমরা আঞ্চলিক রাজনৈতিক সংস্থায় যাচ্ছি। আচ্ছা, আরেকটা কথা বলি, এই সংস্থাগুলোর মধ্যে কতগুলো হচ্ছে আপনার অর্থনৈতিক সংস্থা, আবার কতগুলো আছে রাজনৈতিক, কতগুলো আছে আবার সামরিক, ঠিক আছে, আবার কতগুলো হচ্ছে আহ শুধুই আঞ্চলিক বিভিন্ন কার্যকলাপ নিয়ে সহযোগিতামূলক কিছু সংস্থা আছে। তো প্রথমে হচ্ছে আমরা আঞ্চলিক রাজনৈতিক সংস্থাগুলো। এখানে যেমন প্রথম আমরা ইউরোপিয়ান ইউনিয়ন দেখতে পাচ্ছি, তো আফ্রিকান ইউনিয়ন আছে, আবার আহ রাজনৈতিক জোট হিসেব করলে আরো অনেকগুলো সংস্থা আছে ওআইসি ছাড়াও। আমি একটা একটা করে যাই, যেগুলো শুধু আপনাদের পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট, আমি সেগুলো একটু বলে যাই। প্রথমত ইউরোপিয়ান ইউনিয়নটার প্রতিষ্ঠা সাল। আচ্ছা, প্রত্যেকটা সংস্থার কয়েকটা কমন তথ্য আপনারা মনে রাখবেন, আপনারা চাইলে এগুলো নোট রাখেন। একটা হচ্ছে যে সংস্থাগুলোর সংক্ষিপ্ত নাম বেশি পরিচিত, যেমন ইউনেস্কো বা ইউনিসেফ, এগুলোর পুরো নামটা কি? অনেক সময় এটা চলে আসে। আরেকটা তথ্য আপনাদের অবশ্যই লাগবে, সেটা হচ্ছে সদর দপ্তর। কিছু কিছু সংস্থা সদর দপ্তর দেখবেন প্যারিস, কিছু সংস্থা হচ্ছে আপনার নিউ ইয়র্ক। তো মানে একেবারে ওয়ার্ল্ডের যেগুলো ফেমাস আর কি। তারপরে কয়েকটা সংস্থা আছে যেগুলো সদর দপ্তর হচ্ছে লন্ডন। আর সম্ভবত সবচেয়ে বেশি বলা যায় সুইজারল্যান্ডের জেনেভা। এই জন্য জেনেভাকে অনেকে সম্মেলনের নগরী বলে, কারণ হচ্ছে ইন্টারন্যাশনাল অনেক সংস্থার সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডে, জেনেভাতে। তো যে কারণে আপনারা এগুলো একটা লিস্ট করে নিতে পারেন, কোন কোন সংস্থার সদর দপ্তর জেনেভা, আবার কোনগুলোর হচ্ছে নিউ ইয়র্ক। এগুলো কিছু ছন্দ আছে এবং এগুলো আপনি গুগল সার্চ করলে পেয়ে যাবেন। যদিও এখানে কিছু কিছু আপনারা তথ্যগুলো পাবেন, তবে তারপরেও শুধু ছন্দের উপরে এরকম অনেকগুলো প্যাটার্ন আপনারা চাইলে কালেক্ট করতে পারেন আর কি। আর ছন্দটা এটা আসলে আপনাদের নিজেদের কমফোর্টের উপর আসলে ডিপেন্ড করবে আর কি, অনেকে এইসব ছন্দ ছাড়াই শিখে। তারপরে যেমন ইউরোপিয়ান ইউনিয়নের আর কি কি তথ্য বলি। আহ এটার প্রথম যে ম্যাস্ট্রিস্ট চুক্তি, এটার নাম শুনছেন কিনা আপনারা ঠিক আমি জানি না। তো এটা বিখ্যাত একটা চুক্তি। এই চুক্তিটার ফলশ্রুতিতে মূলত এই ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠা। প্রথমত এটার নাম ছিল ইইসি, যেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি। এই ওয়ার্ডটা মনে রাখবেন। তো 1957 সালে রোম চুক্তির মাধ্যমে এই ট্রিপলি সরি ইইসি প্রতিষ্ঠা লাভ করে। তারপর 92 সালে এই ম্যাস্ট্রিক্ট চুক্তিটা। এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মূলত এই তারিখটা, পরীক্ষায় সবচেয়ে বেশি যেটা আসে, 1995 সালের 1 জানুয়ারি ইইউ প্রতিষ্ঠা লাভ করে। এই তারিখটা আপনারা মনে রাখবেন, এটাই সবচেয়ে বেশি পরীক্ষায় আসে এটা। 1 জানুয়ারি 1995 ইইউ বা ইউরোপিয়ান ইউনিয়ন। আর ইউরোপিয়ান ইউনিয়নের যে সদর দপ্তর, সেটা পরীক্ষার আরেকটা কমন প্রশ্ন, ব্রাসেলস। এ হচ্ছে। আচ্ছা, তারপর অনেকগুলো সংস্থার ক্ষেত্রে টোটাল সদস্য সংখ্যা কয়টি, সেটা সেই প্রশ্নটা আমরা দেখি প্রায় সময়। এটাও আপনারা মনে রাখতে পারেন। ইউরোপিয়ান ইউনিয়নে যেমন আগে 28টি ছিল, পরে 27টি হয়ে যায়। আপনারা জানেন এটা 27টি কিভাবে হয়? আগে ব্রিটেন ছিল, তো ব্রিটেন কিন্তু পরে বের হয়ে যায়। আপনারা ব্রেক্সিটের নাম শুনেছেন? ব্রেক্সিট মানে ব্রিটেন যে এক্সিট করেছে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে, তো এটা হয়ে গেছে। এটার নাম হচ্ছে, ঘটনাটার নাম কি, ব্রেক্সিট বলে আর কি। কেমন, ব্রিটেনস এক্সিট ফ্রম ইউরোপিয়ান ইউনিয়ন। সো এই কারণেই 28টা থেকে 27টা হয়ে গেছে। এই যে এখানে লেখা আছে দেখেন, ইউর সদস্য 27টি। 31 জানুয়ারি 2020 সালে যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করে। আচ্ছা, এরপর দেখেন আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ইউর
আপনারা জানেন ইউরোপীয় ইউনিয়ন বলতে ইউরোপের অনেকগুলো দেশ তারা একসাথে একটা সংস্থা করে, তাদের মধ্যে তারা বেশ কিছু আহ, বিষয়ে তারা হচ্ছে শেয়ার করে। তো তার মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে তাদের মুদ্রা। মানে ইউরোপীয় ইউনিয়নের অনেকগুলো দেশ কিন্তু তাদের একই মুদ্রা ব্যবহার করে। এবং এই যে সর্বশেষ দেখতে পাচ্ছেন লিথুনিয়া 19তম। সো 19টা দেশ তার মানে একটা মুদ্রা ব্যবহার করে, এটা কিন্তু অনেক দারুণ একটা ব্যাপার। তো আমরা ইউরো সম্পর্কে আরেকটা তথ্য মনে রাখবো, পরীক্ষায় কমন প্রশ্ন, সেটা হচ্ছে ইউরো মুদ্রা চালু হয় কবে? 1 জানুয়ারি 1999 সাল, এটা একটা মনে রাখবেন। আপনার সালগুলো আবার কনফিউজ হবেন না, সাধারণ জ্ঞান অনেক সাল মুখস্থ করতে হয়। যেমন 1 জানুয়ারি 1995 হলে ইউর প্রতিষ্ঠা, আর 1 জানুয়ারি 1999 হলে ইউরো মুদ্রা চালু হওয়ার ব্যাপার, মানে তারিখ আর কি। আর তারপরে বাকি যেগুলো আছে এগুলো আপনারা এগুলো পুরোটাই পড়বেন। আই এক্সপেক্ট দ্যাট আপনারা এই পুরো শীটটাই কমপ্লিট করে নেবেন। তবে আমি জাস্ট ইম্পর্টেন্ট গুলো বলে দিচ্ছি, যাদের একটু তথ্য মনে রাখতে অসুবিধা তাদের জন্য। আচ্ছা, আফ্রিকান ইউনিয়নের সদস্য রাষ্ট্র কয়টি? 54টি। আর সদর দপ্তর হচ্ছে আদিস আবাবা বা ইথিওপিয়ার রাজধানী। এই দুইটা তথ্য শুধু মনে রাখবেন, এই শুধু দুইটা তথ্য আমি এখানে মার্ক করে দিলাম, একদম পরীক্ষার জন্য ভেরি ভেরি কমন এই দুইটা তথ্য। তারপরে আরব লীগের ক্ষেত্রে তিনটা তথ্য খুবই কমন। তার মধ্যে একটা হচ্ছে আরব লীগের প্রতিষ্ঠা কবে হয়। এটা মনে হয় শত শতবার প্রশ্ন আসছে বিভিন্ন চাকরি পরীক্ষায়। 1945 সাল মনে রাখবেন। তারপরে আরব লীগের সদস্য সংখ্যা কয়টি? 22। আর মাঝে মাঝে মহাসচিবের নামটা দেখা যায়, যদি একদম ফ্রিকোয়েন্ট বলবো না, মাঝে মাঝে। হ্যাঁ, আমি তা আবুল গেইত এখানে লেখা আছে। ওআইসির ক্ষেত্রেও তিনটা তথ্য প্রায় সময় পরীক্ষা আসে। এক, ওআইসির প্রতিষ্ঠা কবে? 1969 সাল। আরেকটা প্রশ্ন হচ্ছে ওআইসির সদর দপ্তর, খুবই কমন প্রশ্ন, জেদ্দা, সৌদি আরব। আর ওআইসির মহাসচিব ইউসুফ আল উথাইমিন, এটা হঠাৎ আসে, তবে এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বাংলাদেশ ওআইসির সদস্যপদ কবে লাভ করে। এটা খুবই একটা কমন প্রশ্ন। সো 1974 সাল, এটা মনে রাখবেন। এবার আসেন, আচ্ছা আপনারা তো সবাই জানেন ওআইসি বলতে এটা যে বিশ্বের প্রধান প্রধান যে ইসলামী রাষ্ট্রগুলো বা মুসলিম প্রধান যে দেশগুলো, সেই দেশগুলোর জোটটাকেই মূলত ওআইসি বলা হয়। হ্যাঁ, আচ্ছা। তারপরে কমনওয়েলথ অফ নেশনস। কমনওয়েলথ অফ নেশনস এর মূল ধারণা আগে আপনাদের একটু দিয়ে রাখি। কমনওয়েলথ এই সংস্থাটি আসলে কাজ কি, বা এটা এটা কি আসলে মূলত? এটা হচ্ছে, আপনারা জানেন পৃথিবীতে বর্তমান যে স্বাধীন রাষ্ট্রগুলো আছে, এই স্বাধীন রাষ্ট্রগুলোর অর্ধেকের চেয়ে বেশি সম্ভবত কোনো না কোনো এক সময় ব্রিটিশরা শাসন করেছে। আপনারা এটা অনেকে জানেন। যেমন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, কিংবা এই যে মিয়ানমার বা এই অঞ্চলের অন্য যে দেশগুলো, তারাও মোটামুটি এদের অধীনে ছিল। তারপরে এদিকে আপনি যদি বলেন আহ ইউরোপের বিশেষ করে আফ্রিকার বেশ কিছু দেশ, ইংল্যান্ড, ফ্রান্স জয়েন্টলি তারা শাসন করত। তারপরে এই এমনকি যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র, এটা এক সময় কিন্তু ব্রিটেনের অধীনে ছিল, কেমন? তারপরে এইভাবে করে পৃথিবীতে বহু জায়গায় আরব দেশগুলোর মধ্যেও তাদের একটা ব্যাপক প্রভাব ছিল। তো এইসব কারণে পরবর্তী পর্যায়ে, আচ্ছা ওইদিকে আবার অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এগুলাও তাদের অধীনে ছিল। তো পরবর্তীতে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ব্রিটেন আহ একেবারে সবকিছু গুটিয়ে যখন পালিয়ে যায়, তাদের দেশে ফিরে যায়, এবং তাদের কলোনাইজেশনের যে প্রক্রিয়াটা সেটা যখন স্টপ হয়ে যায়, তখন মূলত ওরা এই সমস্ত যে দেশগুলো তারা শাসন করতো তাদেরকে নিয়ে একটা জোট গঠন করে, যেটার নাম হচ্ছে কমনওয়েলথ অফ নেশনস। তবে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এই জোটে যোগদান করেনি। হতে পারে যে তারা আত্মসম্মান, নিজেদের রাষ্ট্র হিসেবে আত্মসম্মান বা আত্মমর্যাদা রক্ষা করার জন্য তারা এটাতে জয়েন করে নাই। হ্যাঁ, মানে তারা তাদের অধীন ছিল, এই পরিচয়টা তারা বহন করতে চায় না, হয়তো সেই কারণেই। তারপরে আমরা পরবর্তীতে দেখতে পাই এই কমনওয়েলথ নেশনসের প্রধান হিসেবে ব্রিটেনের যে রানী বা তাদের যে রাষ্ট্রপ্রধান, তাদের তো প্রেসিডেন্ট নাই, আপনারা তো জানেন। তাদের কিন্তু কোনো প্রেসিডেন্ট নাই, তাদের রাষ্ট্রপ্রধান হচ্ছে
রেকর্ড তো মনে হয় চালু করেছিলাম, তাই না? আচ্ছা, তো তাদের যে রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপ্রধান হিসেবে আপনার এই কমনওয়েলথের নেতৃত্ব তারা এতদিন ধরে দিয়েছে। তো এই কমনওয়েলথের তাদের একটা স্লোগান আছে, সেটা হচ্ছে কি, এই দেশ যেগুলোকে তারা একসময় শাসন করতো, এবং এই দেশগুলোর মধ্যে আপনি অস্ট্রেলিয়া কিংবা অল্প কয়েকটা দেশ বাদ দিলে বাকি বেশিরভাগ দেশ কিন্তু এতটা কি না, মানে উন্নত বিশ্বের সদস্য হিসেবে তাদেরকে কাউন্ট করা যায় না। তো তাদেরকে হয়তো বিভিন্ন সহযোগিতা করবে এই ধরনের একটা আশ্বাস বা এই ধরনের একটা মনোভাব দেখানো হয়। যদিও বাস্তবে কমনওয়েলথের মাধ্যমে খুব বেশি আসলে সুবিধা পাই বলা যায় না। হ্যাঁ, এটা আর তাছাড়া এখন ইংল্যান্ডের অর্থনীতিটা বা ব্রিটেনের অর্থনীতিও আর আগের মতো বা আমেরিকার মতো এরকম সুপার পাওয়ার পজিশনে নেই। যাই হোক, তো এই হচ্ছে কমনওয়েলথ। আপনাদের বোঝার জন্য বললাম, এগুলো পরীক্ষার জন্য জরুরি না। জরুরি হচ্ছে এখান থেকে তিন চারটা তথ্য আপনারা একেবারে কমনলি পাবেন। এক হচ্ছে সদর দপ্তর। এটা এই কারণে ইম্পর্টেন্ট, শুধু লন্ডন বললে মনে রাখলে হবে না। মূলত মার্লবোরো হাউস যেটা, লন্ডনের যেটা মার্লবোরো হাউস, এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো এটা আপনারা মনে রাখবেন। আরেকটা তথ্য মনে রাখবেন, সাল যথারীতি অন্যান্য ওগুলোর মতোই, দ্বিতীয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1950 সালে এটা এই সংস্থাটি গঠিত হয়। আর বাংলাদেশ কততম সদস্য? 32তম সদস্য, এটা মনে রাখতে পারেন। 1972 সালে সদস্যপদ লাভ করে। আর 54টা সদস্য রাষ্ট্র, এটা কিন্তু বহুবার প্রশ্ন আসছে পরীক্ষায়, এটা পড়ে রাখবেন। এবার আসুন ন্যাম। আপনি কি জানেন ন্যামটা কি? কেউ জানলে চাইলে আমাকে রেসপন্স করতে পারেন, বা না জানলেও বলতে পারেন, সমস্যা নেই যদি জানেন না। যদি পরীক্ষার জন্য তথ্য বলেন তাহলে আমি দ্রুত তথ্য বলে চলে যেতে পারি। সেটা হচ্ছে ন্যামের মোট সদস্য সংখ্যা কয়টি, কমন একটা প্রশ্ন, 120। প্রতিষ্ঠাকালীন সদস্য লাগবে না। প্রতিষ্ঠিত হয় কোথায়? বেলগ্রেড। এটা আবার একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। ন্যাম কোথায় প্রতিষ্ঠিত হয়? সার্বিয়ার বেলগ্রেডে, 1961 সাল। এটা ইম্পর্টেন্ট। ন্যামের পুরো নাম হচ্ছে নন অ্যালাইন মুভমেন্ট। এইটুক তথ্য জানলে আপনাদের জন্য যথেষ্ট। আর ন্যামটা কেন হয় সেটা যদি বলেন তাহলে সংক্ষিপ্ত বলে দিই। মূলত পৃথিবীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এক দুইটা ব্লক হয়ে যায়, আপনারা জানেন। বিশেষ করে সোভিয়েত ইউনিয়নকে কেন্দ্র করে তখন রাশিয়া ভাঙে নাই। যদিও রাশিয়া ভাঙার পরেও এখন পৃথিবীতে সবচেয়ে সবচেয়ে বড় দেশ হিসেবে এখনো আছে। বাট এক সময় এই রাশিয়া ভেঙে যে দেশগুলো ক্রিয়েট হয়েছে সেগুলো সহ টোটাল একটা আরো বিশাল কি এই দেশের শক্তি, ক্ষমতা এবং সার্বভৌমত্ব ছিল। বর্তমানে যে পাঁচটি স্থান, কাজাখস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, এই যে দেশগুলো, উজবেকিস্তান, এই দেশগুলো রাশিয়ার অধীন ছিল। ইউক্রেন রাশিয়ার অধীন ছিল, ঠিক আছে? তারপরে মানে পূর্ব এশিয়ার যে দেশগুলো আর কি, সম্ভবত লাটভিয়া, লিথুয়ানিয়া, এগুলো সম্ভবত আগে রাশিয়ার অধীন ছিল, অর্থাৎ পূর্ব ইউরোপের দেশগুলো। সো সব মিলে একটা বিশাল একটা দেশ ছিল। সো অনেক দেশ রাশিয়ার বলয়ে ছিল, আর কিছু দেশ হচ্ছে আমেরিকার ব্লকে ছিল। সো দুই ব্লকে পৃথিবী যখন দুই মেরুতে বিভক্ত হয়ে পড়ে, তখন কিছু দেশ চিন্তা করলো আমরা আসলে এই গ্রুপ এবং ওই গ্রুপ কোনোটাতে না যেয়ে আমরা যদি নিরপেক্ষ থাকতে পারি তাহলে আমরা নিরাপদে থাকবো। সেখানে ভারত ছিল, সেখানে আজারবাইজান, ফিজি, ভেনিজুয়েলা, এই ধরনের বাংলাদেশের মতো অনেক দেশ। হ্যাঁ, অর্থাৎ তৃতীয় বিশ্বের অনেক দেশ ছিল সেখানে। মধ্যপন্থী অনেক দেশ এই ভূমিকা পালন করার চেষ্টা করে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এরাও কিন্তু মোটামুটি একটু মধ্যমপন্থী দেশ আর কি, যারা রাজনৈতিকভাবে খুব বেশি পরিমাণে এই ব্লকগুলোতে বা মেরুকরণের প্রক্রিয়াতে যুক্ত না আর কি। তো যুগোস্লাভিয়া ছিল, সেখানকার জোসেফ মার্শাল টিটো ছিল তাদের দেশের যে নেতা, কেমন। তারপরে এরকম বড় বড় নেতৃবৃন্দ ছিল একসময়। ইন্দোনেশিয়ার আহমেদ আহ আহ, সুকর্ণ বত্রী, তারপর হচ্ছে মালয়েশিয়াতেও ছিল, এবং বিভিন্ন দেশের বড় বড় নেতারা বসে এটা গঠন করো। তারপরে আমরা যেতে পারছি সিডাপ। সিডাপের শুধু ঢাকা সদর দপ্তর, এটা ছাড়া তথ্য আর তেমন একটা দেখা যায় না। আর বাকি হলে আমরা আরেকটা তথ্য, হ্যাঁ মনে পড়ছে, চামিলা হাউস। মানে ঢাকার কোথায় সদর দপ্তর, কোথায় ঢাকায়, ঢাকার কোথায় ওই ভবনটার নাম হচ্ছে মূলত চামিলা হাউস, এটা একটু মাথায় রাখেন। আর পুরো নামটা মাঝে মাঝে দেখা যায়। সো এটা যারা পড়ে নিতে পারেন, সেন্ট্রাল ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া এন্ড দ্য প্যাসিফিক, এখানে সেটার মধ্যে আছে। আপনারা যে জি বুক, জিকে বুক যেটা পেয়েছেন, জিকে বুক নাম্বার 5, ওখানে আপনারা পাবেন। তারপরে ওপেক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই ওপেকটা মনে রাখবেন।
এখন এমনিতে তেল নিয়ে অস্থির দুনিয়া, সুতরাং ওপেক এটা অবশ্যই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে যে সমস্ত দেশগুলো পেট্রোলিয়াম রপ্তানি করে বা তেল রপ্তানি করে সেই সমস্ত দেশগুলোর একটা সংস্থা, এবং এই সংস্থার মোট সদস্য হচ্ছে 13। প্রতিষ্ঠাকালে 5টা ছিল, এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বর্তমানে 13টা। এবং এই 13টার মধ্যে আরবের দেশ বেশি, অর্থাৎ 4টা দেশ বাদ দিলে বাকি 9টাই আরব দেশ। আর আরব দেশের বাইরের দেশ হচ্ছে ইন্দোনেশিয়া, ইরান, ভেনেজুয়েলা এবং নাইজেরিয়া। হ্যাঁ, এই ওপেকের অন্তর্ভুক্ত দেশ হচ্ছে মূলত টোটাল এই 13টা। 13টার মধ্যে 9টি হচ্ছে কি আরব রাষ্ট্র, আর বাকি 4টি হচ্ছে নন আরব। ওকে, এটা মনে রাখবেন। আর উদ্যোক্তা দেশ হচ্ছে ভেনেজুয়েলা, এটা তো লেখা আছে। এবার আসেন G7। G7 হচ্ছে গ্রুপ অফ 8। এটা এক সময় ছিল গ্রুপ অফ 8। পরবর্তীতে রাশিয়াকে যখন আউট করে দেয় মার্কিন যুক্তরাষ্ট্র, সিস্টেম করে রাশিয়ারা বের করে দেয় এই জোট থেকে, তখন এটা G7 বা গ্রুপ অফ 7 হয়ে যায়। এবং এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে উন্নত এবং শক্তিশালী দেশগুলোর জোট হচ্ছে এটা। এই G7 এর মধ্যে যে 5টা শক্তিশালী স্থায়ী সদস্য আছে জাতিসংঘের, আপনারা জানেন তো সবাই, জাতিসংঘের স্থায়ী সদস্য রাষ্ট্র হিসেবে যে 5টি দেশ, তারা কারা কারা বলতে পারবেন কেউ? দেখে পারলে একটা চ্যাটে কমেন্ট করে জানান তো। এটা অবশ্যই সবার জানা উচিত। জাতিসংঘের স্থায়ী সদস্য রাষ্ট্র 5টি, দেখে লিখে পাঠান আমাকে, 30 সেকেন্ড সময় দিলাম। আচ্ছা, আপনারা কি কেউ তার মানে এটা অবগত না, না? আচ্ছা, সবাই কি শুনতে পাচ্ছেন তো? কারণ একদম রেসপন্স নাই, ওরা আবার ডিসকানেক্টেড হয়ে গেলেন পুরা। আচ্ছা, আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন তো? ওকে। আচ্ছা, তো এবার তাহলে বলি, মূলত মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া আরো 4টা দেশ আপনার আহ, জাতিসংঘের স্থায়ী সদস্য হিসেবে আছে। এবং আপনারা জানেন হয়তো অনেকেই, মূলত এই 5টা দেশেরই কিন্তু পারমাণবিক বোমা আছে, এবং যে কারণে তারা সুপার পাওয়ার অন্তর্ভুক্ত। এবং তাদের কথাই হচ্ছে মূলত এখন পৃথিবীটা চলতেছে। জাতিসংঘের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের একটা ইউনিক একটা ক্ষমতা আছে, সেটা হলো তারা যদি কোনো প্রস্তাবে যদি ভেটো দেয় বা তারা যদি অমত প্রকাশ করে, তাহলে সেই প্রস্তাব পাশ হতে পারে না। তো এই ক্ষমতার অধিকারী কারা কারা? মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন বা ইংল্যান্ড যেভাবে বলি, তারপরে হচ্ছে ফ্রান্স আছে, তারপর চায়না আছে, আর হচ্ছে রাশিয়া। এই 5টা দেশ হচ্ছে জাতিসংঘের স্থায়ী সদস্য পদ। আর এই 5জনের বাইরে আর 3টা দেশ অত্যন্ত শক্তিশালী অর্থনৈতিকভাবে, কিন্তু তারা পারমাণবিক বোমা তৈরি করেনি। সেই 3টে দেশ হচ্ছে কারা কারা? এখানে বাকি যে 3টে দেশ এখন আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ জার্মানি, জাপান এবং ইতালি। এই 3টে দেশের পারমাণবিক বোমা নেই, তবে তারা অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী। কেমন? আচ্ছা, তো ও সরি, আরেকটা দেশ আছে, সেটা হচ্ছে কানাডা। কেমন? তো কানাডাও কিন্তু অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী দেশ, কিন্তু পারমাণবিক বোমা নেই। এখানে পারমাণবিক বোমা আছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, তারপরে হচ্ছে চায়না। তবে জি8 এর মধ্যে এই চায়নাকে রাখা হয়নি। এখন এটা কারণটা কি? যদি কারণটা বলতে যাই, তাহলে আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু চায়নাকে হুমকি মনে করে। তো যে কারণে এই জি8 এর ব্লকে চায়না নেই।
এবং এই কারণে একটা আলাদা জোট কিন্তু গঠন করেছে চায়নার নেতৃত্বে। আহ সেটা হচ্ছে ব্রিক্স। আপনার নাম শুনছেন মনে হয় না? ব্রিক্সটা হচ্ছে মূলত বি মানে হলো ব্রাজিল, তারপরে আর মানে হচ্ছে রাশিয়া, যেহেতু রাশিয়াকে জি8 থেকে বের করে দিয়েছে, তো রাশিয়া চীনের সাথে যোগ দিয়ে তার একটা ব্লক করছে আর কি, ইকোনমিক ব্লক এটা। এই জন্য ব্রিক্স কিন্তু সামরিক সংগঠন না বা সামরিক সংস্থা না, মনে রাখবেন এটা অর্থনৈতিক। ঠিক আছে? তো ব্রাজিল, রাশিয়া, আই দিয়ে হচ্ছে ইন্ডিয়া, তারপর হচ্ছে আহ সি, সি দিয়ে হচ্ছে আপনার চায়না, আর এস দিয়ে হচ্ছে সাউথ আফ্রিকা। এই হচ্ছে অন্য আরেকটা ব্লক। তাহলে একটা হচ্ছে জি7 ব্লক, আরেকটা হচ্ছে ব্রিক্স ব্লক। এই দুইটা ব্লকই হচ্ছে এখন অর্থনৈতিকভাবে পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী। তো যাই হোক, এই জি8 এখন জি7 হিসেবে চলতেছে আর কি, মানে যেহেতু রাশিয়া রাশিয়া নেই। তারপরে সার্ক। সার্ক এটা আগে খুব প্রাসঙ্গিক ছিল, মাঝখানে এই সার্কের কার্যক্রম একদমই স্থবির হয়ে পড়ে, কারণ পাকিস্তানকে ওয়ান সাইডেড করে রেখে দিতে চেয়েছিল ইন্ডিয়া। তো আর তাছাড়া ইন্ডিয়া বড় রাষ্ট্র হিসেবে ওরা সার্ক থেকে খুব বেশি ফায়দা নেওয়ার তাদের হয়তো সুযোগ নেই, কারণ আশেপাশে বাংলাদেশ, ভুটান, নেপাল এগুলো সবগুলো ছোট রাষ্ট্র। শ্রীলঙ্কা, পাকিস্তানের সাথে আবার তাদের সম্পর্ক ভালো নেই। ফলে ভারতের এখানে আসলে বেনিফিটেড হওয়ার স্কোপ কম বিধায় তারা এটাতে খুব একটা অ্যাক্টিভলি রোল প্লে করে নাই। এমনকি পাকিস্তানে এটা নিয়ম অনুযায়ী যখন একটা পর্যায়ে আহ, স- প্রতি বছর বছর এটা কিন্তু ঘুরতে থাকে, অর্থাৎ এই সার্কের সম্মেলন যেটা হয়, হ্যাঁ, শীর্ষ সম্মেলন বার্ষিক, ওটা এক একটা ভেন্যুতে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ঘুরতে থাকে। পাকিস্তানের যখন টার্ন চলে আসে তখন সে বছর পাকিস্তানে ভারত যায়নি। হ্যাঁ, তো এবং সে বছর বাংলাদেশে সম্ভবত উইথড্র করেছিল 2014 বা এরকম কোন একটা সাল, এটা এখানে লেখা আছে কিনা আমি ঠিক মনে নাই। তো পরবর্তীতে বাংলাদেশ এবং ভারত কেউই না যাওয়ার ফলে পাকিস্তানে সে বছর এই সম্মেলনটা খুব একটা সাকসেসফুল হয়নি। ডিপ্লোম্যাটিক একটা স্থবিরতা চলে আসে, এরপর থেকে আর সার্কের কোনো সম্মেলনই হলো না। ফলে এটা এখন অনেকটা স্তীমিত। তবে বাংলাদেশ যেহেতু এখন এটা যে আরেকটা কথা বলি, এই সার্কের কিন্তু প্রতিষ্ঠাতা হচ্ছে বাংলাদেশ, এবং বিশেষ করে কার নেতৃত্বে? আহ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নেতৃত্বে। সো এক্ষেত্রে জিয়া রহমানের একটা ভূমিকা থাকার কারণে বর্তমান বিএনপি সরকারের জন্য এটা আবার ইম্পর্টেন্ট হতে পারে। সো স্যারকে এই প্রশ্নটা আসতে পারে, স্যারের প্রতিষ্ঠাতা কে বা স্বপ্নদ্রষ্টা কে ছিলেন, এইভাবে কিন্তু জিয়া রহমানের নাম আসতে পারে। এটা আপনারা একটু সেজন্য একটু এইটুকু তথ্য আপনারা পড়ে নেবেন। তারপরে স্যার ঘোষিত বিভিন্ন বর্ষ, এগুলো এমনি পড়ে নিলে হবে, ওটা ডেসক্রাইব করতে হবে না। এবার আসেন আসিয়ান। আমি আরেকবার আপনাদেরকে এটা বলছিলাম, আসিয়ানের 10টা সদস্য রাষ্ট্র সহজে মনে রাখার জন্য বলেছিলাম যে এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হয় না। এই তথ্যটা আপনারা এখান থেকে মনে রাখতে পারেন। তো এই স্লোগান যেটা, শ্লোক সেটা এখান থেকে মিলাই নিলে তাহলে 10টা দেশের নাম মুখস্থ রাখাটা সহজ। এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হয় না, এটা যদি মনে রাখেন তাহলে এমটিভি, এম মানে মালয়েশিয়া, টিভি, টি মানে হচ্ছে থাইল্যান্ড, তারপর ভি মানে হচ্ছে ভিয়েতনাম, তাহলে তিনটা দেশ গেল এমটিভি। ফিল্ম, ফিল্মের এফ মানে হচ্ছে ফিলিপিন্স, আই, আই বলতে বোঝাচ্ছে ইন্দোনেশিয়া, এল দিয়ে বোঝাচ্ছে লাওস, এম দিয়ে বোঝাচ্ছে মিয়ানমার। তাহলে এমটিভি ফিল্ম দেখলে বিসিএস হবে না। বি, বি মানে হচ্ছে ব্রুনেই, সি মানে হচ্ছে ক্যাম্বোডিয়া, আর বিসিএস, এস মানে হচ্ছে সিঙ্গাপুর। ঠিক আছে? তাহলে এইভাবে আপনারা 10টা দেশের নাম মনে রাখতে পারেন। এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হয় না, এই তথ্যটা জাস্ট মনে রাখতে পারলেই হবে। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এরপর আমরা একটু দেখি। তারপরে হলো আহ আচ্ছা, আরেকটা কথা বলি, এই আসিয়ানের সদস্য রাষ্ট্রগুলো তো মনে রাখার উপায়টা বললাম। আসিয়ানের আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে আসিয়ানের সদর দপ্তর কোথায় এবং কত সালে প্রতিষ্ঠিত, এটা একটু মনে রাখবেন। আসিয়ান প্রতিষ্ঠিত হয় 1967 সালে, প্রথমে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, 67-তে প্রতিষ্ঠিত হয়।
আর সদর দপ্তর হচ্ছে জাকার্তা। এই দুটো তথ্য মনে রাখবেন। আচ্ছা, আরেকটা, এবার দেশের নামে চলে আসি, আনজুস। এটা হচ্ছে মূলত অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকে নিয়ে গঠিত একটা সংগঠন, জাস্ট আঞ্চলিক একটা সংগঠন। পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট এরকম বলা যায় না, মাঝে মাঝে হঠাৎ দেখা যায়। ওয়ার্ল্ড ব্যাংক, আবার বিশ্ব ব্যাংক নিয়ে আমরা আলাপ করব। বিশ্ব ব্যাংক হচ্ছে মজার একটা প্রতিষ্ঠান, যেটা অনেকেই এই তথ্যগুলো ঠিক মতো জানে না, এটা আপনারা মনে রাখবেন। মনে রাখবেন, বিশ্ব ব্যাংক আসলে একটা মাত্র কোনো ব্যাংক না। এটা এমন একটা প্রতিষ্ঠান যেটা মূলত পাঁচটা প্রতিষ্ঠান নিয়ে গঠিত। মানে বিশ্ব ব্যাংক এমন একটা প্রতিষ্ঠান যেটা একটা সিঙ্গেল প্রতিষ্ঠান না, বরং পাঁচটা প্রতিষ্ঠানের এটা সমন্বিত রূপ হচ্ছে এই বিশ্ব ব্যাংক। তো এই পাঁচটা প্রতিষ্ঠান কি কি আছে? ব্র্যাকেটে দেখতেছেন আইবিআরডি, আইডিএ, আইএফসি, আইসিএস, আইডি, মিগা। আইবিআরডি বলতে বোঝাচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, আইডিএ মানে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি, আইএফসি ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন, আইসিএস আইডি ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউটস, আর মিগা মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি। তো এই যে পাঁচটা ওয়ার্ড, এই পাঁচটা ওয়ার্ডের ফুল ফর্মটা জেনে নেবেন। এবং এটার প্রত্যেকটার কাজ আছে কি। বিশ্ব ব্যাংকের এই পাঁচটা অর্গান, আপনি বিশ্ব ব্যাংক থেকে লোন নেওয়া মানে আপনি কি আইবিআরডি থেকে নিচ্ছেন, আইডিএ থেকে নিচ্ছেন, নাকি আইএফসি থেকে নিচ্ছেন? এটা এটা কিন্তু ইম্পর্টেন্ট। অনেকে বিশ্ব ব্যাংক বলে, কিন্তু বিশ্ব ব্যাংক বলতে আসলে বিশ্ব ব্যাংকের কোন অর্গান থেকে আপনি নিচ্ছেন। ঠিক আছে, তো এটা বোঝার জন্য প্রতিটা অর্গান সম্পর্কে একটু আচ্ছা, মাঝখানে একটু ডিসকানেক্টেড হয়ে গেছিল মনে হয়, শুনতে পাচ্ছেন এখন? আচ্ছা, সবাই কি শুনতে পাচ্ছেন তো? ওকে। সো যেটা বলছিলাম, তা আইডি এর ক্ষেত্রে আচ্ছা, এগুলো প্রত্যেকটা তাহলে ফাংশন গুলো একটু আমাদের জানতে হবে। যেমন এখানে আইডিএ, আইবিআরডি প্রত্যেকটা কাজ আছে। যেমন ধরেন আইবিআরডির ক্ষেত্রে তারা হচ্ছে বিভিন্ন ডেভেলপমেন্ট রিলেটেড বা কনস্ট্রাকশন রিলেটেড কাজগুলোতে তারা ফাইন্যান্স করে। ঠিক আছে, এই যে বিভিন্ন দেশে বিভিন্ন যে উন্নয়নমূলক কাজগুলো চলে সেগুলোর ক্ষেত্রে ফাইন্যান্স করে। আর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সির আবার কাজ আবার একটু ভিন্ন। এটা বলে সফট লোন উইন্ডো, মানে খুব সহজ শর্তে কিছু ঋণ দেয়, যেটা বিভিন্ন গরিব দেশগুলোর জন্য এটা এটা সবাই পায় না। আইএফসি হচ্ছে আবার ফাইন্যান্স করে এটা। এটা হচ্ছে লোন টোন না, এটা হচ্ছে মানে ওরা ব্যবসা আর কি, এটা একজন বিজনেসের মতো, এটা এটা ফাইন্যান্স করবে। আর মিগা মাল্টিন্যাশনাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি যেটা বললাম, এটা হচ্ছে মূলত বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট বা টাকা পয়সা বিনিয়োগ নিয়ে যদি কোনো ধরনের আপনার ডিসপিউট বা সরি ডিসপিউট বললাম, বিভিন্ন নিশ্চয়তা প্রদান করার জন্য মূলত এই মিগা কাজ করে। ঠিক আছে, মানে তারা একটা এজেন্সি হিসেবে, তারা একজন মিডিয়েটর ফ্যাক্টর হিসেবে কাজ করে। হ্যাঁ, তারা এই ফাইন্যান্সিং এর ক্ষেত্রে এক ধরনের একটা গ্যারান্টি দেওয়া বা এক ধরনের ব্যাংক গ্যারান্টি যেমন দেয় আমাদের দেশে, সো এটা হচ্ছে সেই ধরনের একটা অথরিটি হিসেবে কাজ করে। আর যত রকম ডিসপিউট সমাধান করতে হয়, যত রকম আর্থিক লেনদেনের ক্ষেত্রে বিভিন্ন এই তর্ক বিতর্ক গুলো সমাধান করা লাগে, সেগুলো মূলত আইসিএসআইডি করে থাকে। তো এই পাঁচটা প্রতিষ্ঠান প্রত্যেকটারই কিন্তু স্বতন্ত্র কাজ আছে, মনে রাখবেন। এই পাঁচটা প্রতিষ্ঠান মিলেই ওয়ার্ল্ড ব্যাংক। আমরা ওয়ার্ল্ড ব্যাংক মানে কি মনে করি, শুধু খালি লোন নেওয়া। হ্যাঁ, লোন দিলে সেটা ওয়ার্ল্ড ব্যাংক, মানে ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুধু টাকা নেই, টাকা নিয়ে আমরা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবো, এটাই ওয়ার্ল্ড ব্যাংক, এটা না কিন্তু। এই জন্য এটা একটু আপনাদের জেনে রাখা দরকার, ওয়ার্ল্ড ব্যাংকের কার্যক্রম। যাই হোক, এখন আমি আপনাদেরকে এবার একটু দ্রুত যাব, কারণ এরপরে গুলো খুব বেশি বুঝিয়ে দিতে আশা করি হবে না। এবার আসেন তাহলে, ওয়ার্ল্ড ব্যাংক যদি সারা পৃথিবীর একটা বড় ধরনের মাল্টিন্যাশনাল ব্যাংক হয়ে থাকে, মাল্টিন্যাশনাল বলতে বিভিন্ন দেশে কার্যক্রম পরিচালনা করে এরকম ব্যাংক হয়ে থাকে, তাহলে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এশীয় উন্নয়ন ব্যাংক এটাও তাহলে একই রকম একটা প্রতিষ্ঠান। শুধু পার্থক্য হচ্ছে এটা আহ, এটার বেশিরভাগ শেয়ারের মালিক হচ্ছে জাপান। সো এই এশিয়া উন্নয়ন ব্যাংকটা মূলত এশিয়াতে একটু তাদের কার্যক্রমটা বেশি।
আর ইউরোপে তো এমনিতেই তারা তো মোটামুটি একটু স্বনির্ভর দেশ বা তুলনামূলকভাবে দারিদ্র্য কম। তো সেদিক থেকে দেখা যায় এডিবির ফাংশনটা এখানে বেশি দরকার। তো এডিবির বেশি বেসিক তথ্য হচ্ছে প্রতিষ্ঠা হয় 1966। আর এটা জাপানে বেশিরভাগ এটা শেয়ার থাকাতে প্রেসিডেন্টও প্রায় সময় জাপানের হয়। তারপরে আসেন নাফটা। আচ্ছা, অঞ্চল ভিত্তিক কিছু অর্থনৈতিক এবং বাণিজ্যিক চুক্তি সাধারণত থাকে। তো তার মধ্যে এরকম একটা চুক্তির নাম হচ্ছে মূলত নাফটা বা নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এরিয়া। আপনারা শুনছেন কিনা জানি না, এরকম আফ্রিকাতেও কিন্তু আফ্রিকান ফ্রি ট্রেড এরিয়া আছে। ঠিক আছে। তো এরকম আমাদের এই দক্ষিণ এশিয়াতেও আছে। তো এই হচ্ছে এইগুলো নিয়ে মাঝে মাঝে প্রশ্ন আসে, জাস্ট কত সালে প্রতিষ্ঠিত হয়, প্রতিষ্ঠার সালটা নিয়ে আসে। আর ন্যাটো হচ্ছে মূলত আবার ভিন্ন ধরনের একটা সংস্থা। এটা হচ্ছে মূলত সামরিক জোট। তো এরকম কয়েকটা গুরুত্বপূর্ণ সামরিক জোট বা সামরিক চুক্তি, এগুলো আসলে আমাদের জেনে রাখা দরকার। তো ন্যাটোর ক্ষেত্রে তিন চারটা কমন প্রশ্ন হচ্ছে, প্রথমত সদর দপ্তর তো আছেই, বেলজিয়ামের ব্রাসেলস। আর আরেকটা হচ্ছে ন্যাটোর পূর্ণ নাম এবং প্রতিষ্ঠাকাল। এটা একদম কমন প্রশ্ন, প্রায় দেখা যায়। হ্যাঁ, 1950 সালে প্রতিষ্ঠিত হয় নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এই বেসিক তথ্যগুলো এগুলো অবশ্যই রাখবে। এরপরে আসেন আবার ইন্টারপোল সম্পর্কে তথ্য। এটাতেও সেম কেস, এই মেইন মেইন কিন্তু জেনে রাখবেন। রেড ক্রসের ক্ষেত্রেও সেম। তবে তিন চারটা এখানে তথ্য আমি বলে দিই। যেমন রেড ক্রসের সাথে রেড ক্রিসেন্টের পার্থক্য আছে। যেমন মুসলিম বিশ্বে রেড ক্রসের পরিবর্তিত নাম রেড ক্রিসেন্ট। এটা কারণ হচ্ছে রেড ক্রসের যেটা ক্রস চিহ্ন, এটা খ্রিস্টানদের ইয়ের সাথে মিলে যায়। তো যে কারণে মুসলিম দেশে এটা রেড ক্রিসেন্ট হিসেবে কাজ করে, অর্থাৎ সেক্ষেত্রে তারা একটা অর্ধাকৃতি চাঁদ তারা দিয়েছে। আর এর বাইরে এটা হেনরি ডোনাল্টের নামটা খুবই ফেমাস। খুবই কমন প্রশ্ন হচ্ছে রেড ক্রসের প্রতিষ্ঠাতা কে? হেনরি ডোনাল্ড, সুইজারল্যান্ড। এই নামটা আপনার সবাই কাইন্ডলি মনে রাখবেন, কারণ এটা প্রায় আসে। তারপরে সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা। আগে বলছিলাম জেনেভা অনেক দেশের রাজধানী, হেড অফিস বা সদর দপ্তর। রোটারি ইন্টারন্যাশনাল, এটা হচ্ছে একটা এমনিতে ডিফারেন্ট একটা সেবা, সেবামূলক বা একটা জনকল্যাণমূলক একটা সংস্থা। বাংলাদেশে দেখবেন অনেকে রোটারি ইন্টারন্যাশনাল নিয়ে খুব ব্যস্ত থাকে। তো তারপরে দেখবেন আন্তর্জাতিক অপরাধ আদালত নামের আরেকটা আমরা ইনস্টিটিউটের নাম পাচ্ছি, মূলত আইসিসি নামে। একটা হচ্ছে আমরা চিনি এতদিন ধরে ওই যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, আইসিসি। কিন্তু এখন এটা হচ্ছে মূলত আরেকটা সংস্থা, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। পৃথিবীতে অনেক দেশের গণহত্যা বা এই ধরনের বড় ধরনের যে অপরাধ, মানবতা বিরোধী যে অপরাধগুলো, হ্যাঁ, এই অপরাধগুলোর সাধারণত সেটেল করার একটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠান হচ্ছে আইসিসি বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। এইটা একটু সবাই চিনে রাখবেন প্রতিষ্ঠানটা। তারপরে অরবিস। অরবিস হচ্ছে একটা উড়ন্ত চক্ষু হাসপাতাল, শুধু এটা মনে রাখতে হবে। আর এটা যুক্তরাষ্ট্রের। অক্সফার্ম হচ্ছে একটা সেবাদায়ী প্রতিষ্ঠান, ঠিক আছে, যেটা লন্ডনে অবস্থিত। এইটুকু মনে রাখতে হবে। কেয়ার যুক্তরাষ্ট্রের একটা সাহায্য সংস্থা, এতটুকু মনে রাখবেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কিন্তু আবার ইম্পর্টেন্ট, এটা আবার বেশি আসে পরীক্ষায়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মূলত কাজ করে মানবাধিকার নিয়ে। তো এটার ব্যাপারে কিন্তু একটু ভালো করে জানতে হবে। এই যেমন এখানে কি কি লিখছে দেখেন, 1961 সালে প্রতিষ্ঠিত হয়। পিটার বেনেনসন প্রতিষ্ঠাতা, শান্তিতে নোবেল পাই 1977 সালে। এইটুকু। আচ্ছা, এবার আমরা জাতিসংঘে চলে আসছি। অনেক অনেক তথ্য আছে জাতিসংঘের, তবে আমরা এতগুলো তথ্য পড়ার আমাদের সুযোগ নেই। আমরা জাতিসংঘের বেসিক তথ্যগুলো আমি আপনাদের বলে দিব, তারপরে বাকিগুলো মাসে আপনারা পড়তে পারবেন বা পড়লে আপনারা বুঝবেন আর কি। আপনারা জানেন কোন পরিস্থিতিতে পৃথিবীতে জাতিসংঘের জন্ম লাভ করে, সেটা অনেকেই জানেন। 1939 সালে, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে ওঠে। হ্যাঁ, হিটলার যখন আক্রমণ করা শুরু করে ইউরোপের বিভিন্ন দেশ, বিশেষ করে পোল্যান্ডে আক্রমণ করে। তো একটা পর্যায়ে আসলে যুদ্ধে জড়িয়ে পড়ে পৃথিবীর বড় বড় শক্তিগুলো। এবং তখন জার্মানি এবং জাপানের মধ্যে একটা কি ছিল, ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। জাপান আবার যুক্তরাষ্ট্রের পার্ল হারবার নামক একটা ইয়েতে, তাদের যে পোতাশ্রয় বা তাদের যে পোর্ট, বন্দর এরিয়া,
সেখানে তারা আক্রমণ করে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। জাপান কিন্তু আবার এখন অনেক শান্ত এবং শান্তিপ্রিয় দেশ হিসেবে আমাদের পৃথিবী আমাদের সবার কাছে পরিচিত। কিন্তু আপনারা জানেন কিনা জানি না, একটা সময় জাপান কিন্তু খুব দুর্ধর্ষ আর্মি নিয়ে তারা একটা মানে খুব সুপার পাওয়ার হিসেবে মোটামুটি প্রতিষ্ঠিত ছিল সারা পৃথিবীতে। যাই হোক, তো জাতিসংঘ মূলত এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন সমাপ্তি ঘটে, তখন বিশ্বের মোড়ল যারা, মানে নতুন করে যারা পৃথিবীর ক্ষমতায় এসেছে, পৃথিবীর নিয়ন্ত্রণ যাদের হাতে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, রাশিয়া, হ্যাঁ, এরা মিলে একটা সংস্থা গঠন করছে। সেটার নাম দিয়েছে তারা জাতিসংঘ। এবং এই জাতিসংঘটা তারা চেয়েছে সারা বিশ্বের এটাই হবে বিগেস্ট প্ল্যাটফর্ম সকল দেশের জন্য। তো সেই হিসেবে তারা জাতিসংঘ গঠন করে সেখানে সদস্য পদ ওপেন করে দেয় এবং সদস্য একটা পর্যায়ে পৃথিবীর বেশিরভাগ দেশই সদস্য হয়ে যায়। যে সমস্ত দেশগুলো পরবর্তীতে স্বাধীন হয়েছিল তারা পরে সদস্যপদ লাভ করে, যেমন বাংলাদেশ। হ্যাঁ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেক পরে তারা কি স্বাধীনতা লাভ করে, তখন তারা স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে ওঠে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এই জাতিসংঘের 1945 সালে প্রতিষ্ঠার পর তারা নানান সময়ে তাদের বিভিন্ন সংস্থা বা বিভিন্ন কার্যক্রম তাদের বাড়াতে হয়। তখন আমরা দেখি কয়েকটি সংস্থা সেখানে যুক্ত হয়। তবে জাতিসংঘের মূল যে সংস্থা ছিল প্রতিষ্ঠাকালে, সেই 6টা সংস্থার স্ট্রাকচার কিন্তু মোটামুটি এখন পর্যন্ত প্রায় সেম। এবং এই সংস্থাগুলোর মধ্যে একটা সংস্থাই মূলত এখন কাজ করে না, ওসি পরিষদ আপনারা জানেন অনেকে। হ্যাঁ, এই ওসি পরিষদ বা ট্রাস্টিশিপ কাউন্সিল এটা কাজ করে না, বাকিগুলো কাজ করে। সেটা হচ্ছে জেনারেল অ্যাসেম্বলি, যেটা আপনারা জানেন প্রতি বছর এই যে বাংলাদেশ থেকেও সরকার প্রধানরা যায়। হ্যাঁ, যে এই সেপ্টেম্বর মাসের যে বৈঠকটা আর কি। তো এটাই হচ্ছে আহ জাতিসংঘের মূল সংস্থাগুলোর মধ্যে একটা। আর নিরাপত্তা পরিষদ হচ্ছে আমি আপনাদের একটু আগে যেটা বলেছিলাম, যে পরিষদে ভেটো দেওয়ার ক্ষমতা আছে। মানে জাতিসংঘের যে কোনো আইন বা বিল পাস হওয়ার আগে ভেটো দিয়ে সেই বিলটাকে ক্যান্সেল করে দিতে পারে। এই ক্ষমতাটা কার আছে? নিরাপত্তা পরিষদের আছে। আর অর্থনৈতিক ও সামাজিক পরিষদ হচ্ছে মূলত এই যে বিভিন্ন সামাজিক এবং অর্থনৈতিক কার্যক্রম জাতিসংঘ যেগুলো পরিচালনা করে। হ্যাঁ, এগুলো হচ্ছে এটার আন্ডারে। এইটাকে সংক্ষেপে ইকোসক বলে। আপনারা যারা জানেন না এটা জেনে রাখবেন, এই যে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, এটার সংক্ষেপে ইকোসক। ইকো মানে ইকোনমিক, আর সক মানে হচ্ছে সোশ্যাল কাউন্সিল। তারপরে আন্তর্জাতিক আদালত, এখানেই জাতিসংঘের আন্ডারে, এটাকে আইসিজে বলে আর কি সংক্ষেপে। তারপরে হচ্ছে সচিবালয়। আপনারা জানেন যে কোনো সংস্থা প্রতিষ্ঠান চালাতে গেলে সেখানে একটা হেড অফিস লাগে, যেটাকে আমরা বলি সচিবালয়। তা- তো এই প্রতিষ্ঠানের তাইলে সচিবালয় একটি আছে। আর ওসি পরিষদ যেটা, এটা এখন এটার কোনো অবস্থান নাই, এটা এখন বিলুপ্ত। তো এটা এখন লাগবে না। এবার জাতিসংঘ সম্পর্কে আরো যা জানা দরকার, এখানে আরো অনেকগুলো তথ্য আপনারা পেয়ে যাবেন, এগুলো আপনারা পড়ে নিলে হবে, মানে আমার বিস্তারিত বুঝিয়ে দেওয়ার কিছু নাই। তারপরে কিছু তথ্য এখানে শেয়ার করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে এক্সট্রা তথ্য আর কি, এরা পড়তে পারলে ভালো। যেমন জাতিসংঘের শান্তি রক্ষা কার্যক্রম বাংলাদেশ এর জন্য অনেক ফেমাস, কারণ বাংলাদেশ পৃথিবীতে সেকেন্ড বা থার্ড পজিশনে ছিল বহু বছর ধরে। তো শান্তিরক্ষী মিশনে বাংলাদেশি সৈনিক পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশ মোটামুটি র্যাঙ্কে থাকতো। তো সেই কারণে এই তথ্যটা ইম্পর্টেন্ট। প্রথম বা সর্ববৃহৎ, এগুলো সব মনে রাখেন। বাংলাদেশ প্রথম অংশগ্রহণ করে 1988 সালে। হ্যাঁ, এই তথ্যটা অনেক সম্পর্কে আছে, এটা মনে রাখেন। তারপর আন্তর্জাতিক দিবসগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা দিবস মনে রাখা যায়। পরীক্ষার আশপাশে যদি কোনো দিবস থাকে সেগুলো মনে রাখা যায়। আর আর হচ্ছে, আচ্ছা আমি এখান থেকে এক্সট্রা করে তারপরও কয়েকটা আপনাদের বলে দেই। যেমন এই যে বিশ্ব জনসংখ্যা দিবস, এটা ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে মে দিবস, তো অনেকে জানেন। বিশ্ব টেলিযোগাযোগ দিবস, জাতিসংঘ আচ্ছা এখানে বিশ্ব শরণার্থী দিবসটা একটু দেখে নিয়েন তো।
তারপর বিশ্ব জনসংখ্যা দিবস, এগুলো একটু দেখে নিন। তারপরে যেহেতু আমাদের দেশে বাঘ পাওয়া যায়, বিশ্ব বাঘ দিবস বা আন্তর্জাতিক বাঘ দিবস, এখানে দুটা দিবস আছে। আর বাকিগুলো একটু পড়ে নিন আর কি। আবার আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের সদস্য বললাম, ওই যে সবগুলো একসাথে যদি শিখে ফেলতে চান তাহলে এগুলো শিখে ফেলতে পারেন, এগুলো ভালো কাজে দিবে। তারপরে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক, এটা কমন গুলাই আসে, আনকমন গুলো কম আসে। যেমন আচ্ছা আবার এখানে, আচ্ছা এখানে একটা নাম একটু ডিফারেন্ট, এই ডিফারেন্ট নামটা আপনারা একটু শিখে নেবেন। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এটা কিন্তু অন্যান্য দেশের মতো দা ব্যাংক অফ ইন্ডিয়া না, কিন্তু এটাই হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক ভারতের। যেমন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক, তো ভারতের ক্ষেত্রে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এই নামটা একটু আলাদা। একইভাবে ইউএস এরটা দ্য ফেডারেল রিজার্ভ ব্যাংক, তাহলে এই নাম দুটো একটু ভিন্ন, এগুলো মনে রাখবেন, এগুলো হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের নাম। এবার বিভিন্ন পুরস্কার সম্মাননা, এগুলো তো পড়ে নিলে হবে, এগুলো তো আসলে পড়ে পড়ে আপনার ক্লিয়ার করতে হবে, এটা বুঝে দেওয়ার কিছু নেই। তারপরে এখানে অস্কার, অস্কার তো জানেন আপনারা, হ্যাঁ, সিনেমার জন্য সাংস্কৃতিক অঙ্গনের এটা একটা সর্বোচ্চ পুরস্কার। এগুলোর মধ্যে শুধু রিসেন্ট বা লেটেস্ট, পরীক্ষার আগে লাস্ট যে পুরস্কারটা দেওয়া হয়েছে শুধু সেগুলোই পড়ে যাবেন। তারপরে এবার চুক্তি, এই চুক্তির কথা বলতেছিলাম, গুরুত্বপূর্ণ আইটেম। হ্যাঁ, চুক্তিগুলো ভালো করে পড়ে যাবেন, বিশেষ করে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ চুক্তি, এগুলো অবশ্যই ভালো করে পড়ে যেতে হবে। যেমন ভার্সাই চুক্তি, ক্যাম্প ডেভিড চুক্তি, আমি তার মার্কিং করে দিচ্ছি আপনাদেরকে। তারপরে সল্ট 1 2, এটাও মাঝে মাঝে দেখা যায় স্টার্ট 1 2, স্টার্ট 2 সেখানে স্টার্ট 1 হয়ে গেল, এগুলো মনে হয় আমার মূল শিটে তো ছিল মনে হয়। তারপরে মেস্ট্রির চুক্তির কথা বলছিলাম অলরেডি, ওই যে ইউরোপিয়ান ইউনিয়নের গঠনের ব্যাপারে। তারপরে জেনেভা কনভেনশন ভেরি ইম্পর্টেন্ট, এটা পেতে সবাইকে ভালো করে পড়তে হবে। জেনেভা কনভেনশন যদি আপনারা না পড়েন তাহলে মিস করবেন, কিন্তু এটা অবশ্যই করবেন। কারণ জেনেভা কনভেনশন হচ্ছে বিশ্বের মানুষের মানবাধিকার রক্ষা করার জন্য, ঠিক আছে, মানবাধিকার বলতে বিশেষ করে যুদ্ধ ক্ষেত্রে যাদের ধরা পড়লেই নির্মমভাবে মেরে মেরে ফেলা হয়, এটা যেন না হয় আর কি। তো এই জন্য এই জেনেভা কনভেনশন ইম্পর্টেন্ট। আলোচিত ব্যক্তি, এগুলো তো পড়ে গেলে হবে গল্পের মতো। নারী ব্যক্তিত্ব, এই যে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে উক্তি, এগুলো পরীক্ষা কিন্তু আসে, একটা না একটা আসে। যেমন প্রপার্টি ইজ থ্যাফট, যুদ্ধ জীবন, যুদ্ধ সার্বজনীন, এটা কে বলেছেন, এরকম আর কি। ইটস ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি আর্জেন্ট। বিভিন্ন তথ্য এবং প্রবক্তা, যেমন ক্যাপিটালিজমের প্রবক্তাকে, হ্যাঁ, সেকুলারিজম প্রবক্তাকে, গণতন্ত্রের প্রবক্তাকে, এরকম বিভিন্ন কিছু বক্তা, এই যেমন এই যে দ্বিজাতি তত্ত্ব, বিভিন্ন কিছু প্রবক্তাগুলোর নাম আপনারা পড়ে নেবেন। আরেকটা জিনিস হচ্ছে শাস্ত্রের জনক, এটা একদম কমন প্রশ্ন, খুবই কমন প্রশ্ন, এটা প্রায় এরকম একটা প্রশ্ন দেখা যায়। তো এটা একসাথে পড়ে ফেলতে নিন। আচ্ছা এখানে একসাথে আপনার এই লেখকের নামগুলো সব পড়ে ফেললে আরো বেস্ট। যেমন রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল, তাহলে এরিস্টটল কি কি লিখছে, আবার এরিস্টটলের দ্য পলিটিক্স বইটা আপনি সাথে সাথে মুখস্থ করে নেবেন, এভাবে পড়লে এটা মনে থাকবে। তারপরে হচ্ছে বিশ্বের যতগুলো প্রথম, বৃহত্তম, উচ্চতম, এগুলো সবগুলোই মুখস্থ করা বিষয়, এগুলো বুঝে দেওয়ার কিছু নেই। এর বাইরে যদি এখানে জানতে হয় আর তো কিছু নেই, সো দ্যাটস অল। হ্যাঁ, পুরো বুকটাই, এটা বেশিরভাগই মুখস্থ শেখার বিষয়। আশা করবো ভালো করে শিখে আপনার প্রস্তুতি নিয়ে রাখবেন আগামীকালকে আমাদের আহ আগামীকাল বা পরশু যেদিনে হয়, যেন আমরা আপনাদের থেকে এক্সামটা নিতে পারি। সবাই ভালোভাবে আজকে পড়ে নিয়ে প্রস্তুতি নিয়ে রাখবেন, যেন নেক্সট এই শীটের পরে আপনাদের ভালো একটা স্কোর চলে আসে।